মনে হলো পাশের ঝোপঝাড় এবং গাছগুলির ভেতর থেকে কয়েকটা লাল আলোর বিন্দু টিম টিম করে জ্বলছে, আর চারিদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে একটা কর্কশ কণ্ঠে বিশ্রী হাসির আওয়াজ। আমি চলে এসেছি, আমি চলে এসেছি আপনার কাছে। আমি আবারও এসেছি আপনার সাথে দেখা করার জন্য। নমস্কার, কথার গল্পে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আরও একটি নতুন হাড় হিম করা ভৌতিক গল্পের সাথে। বেগুনকোদর নামক স্টেশনটির নাম হয়তো আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন। এই স্টেশনকে কেন্দ্র করে একটা আলাদা রকমেরই ভয়ের আবহ সৃষ্টি হয়। তাই এইরকমই একটি টপিকের ওপর আজ আপনি শুনতে চলেছেন সাত্বিক চক্রবর্তীর কলমে লেখা হাড় হিম করা ভৌতিক গল্প বেগুনকোদরে শেষ রাত। অনুরোধ রইল সম্পূর্ণ গল্পটি শোনার জন্যে। আশা রাখছি আজকের এই গল্পটি প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্যে অন্যরকম একটি ভয়ের সঞ্চার করবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। অডিও রেকর্ডিংয়ে সিড স্টুডিও, এডিটিং এবং মিক্সিংয়ে রাজেশ, পোস্টার ডিজাইন বাই চিত্রায়ন। শুরু হচ্ছে আজকের গল্প বেগুনকোদরে শেষ রাত। আজ আবার অফিস থেকে বের হতে দেরি হয়ে গেছে। ফেরার ট্রেন একটাই, তাও রাত্রি 9টায়। অন্য স্টেশন হলেও কোনো চিন্তা থাকতো না, কিন্তু এক্ষেত্রে চিন্তাটা একটু বেশি। আমি বাদে বাকি সব স্টাফরাই 4 চাকা অথবা মোটর বাইক নিয়ে আসে। একমাত্র আমি যে ট্রেনে করে যাতায়াত করি। অফিসের কাছাকাছি স্টেশন বলতে একমাত্র বেগুনকোদর। অফিস থেকে 20 মিনিটের পথ স্টেশন পর্যন্ত। তারপর বেগুনকোদর থেকে ট্রেনে প্রায় 1 ঘন্টার পথ আমার বাড়ি। অগত্যা স্টেশনেই বসে আছি। কেন জানি না আজ খুব ভয় ভয় করছে আমার। যখন হেঁটে হেঁটে আসছিলাম মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিচ্ছে। মনের মধ্যে ভয় চিন্তা যেন মিলে মিশে একাকার। ঘন ঘন টাইম দেখতে থাকলাম, সময় যেন পেরোতেও পেরোয় না। ঘড়িতে 9:10, তবুও ট্রেনের কোনো দেখা নেই। অবশেষে 9:30 ট্রেনটি এলো। আমি বেশ আনন্দের সঙ্গেই ট্রেনে উঠে পড়লাম, কারণ স্টেশনে কোনো অশরীরীর সাথে দেখা হয়নি। একেই এই স্টেশনের নামে যা ভুতুড়ে বদনাম। অগত্যা ট্রেন নিজের ছন্দে এগোতে থাকলো। হঠাৎ একটা জোর হ্যাঁচকা ঝাঁকুনিতে ট্রেনটা একেবারে থেমে গেল। ভাবলাম কেউ চেন ধরে টেনেছে। কয়েক মিনিট পর আবার ট্রেনটি চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর ভেতরের কামরা থেকে এক ব্যক্তি বেরিয়ে এলেন। তার পরনে সাদা ধুতি আর কালো পাঞ্জাবি, এবং মুখে একটা পাতলা চাদর জড়ানো আছে। বোধহয় ট্রেনের বাতাস এড়ানোর জন্য সেটা তিনি ব্যবহার করেছেন। হালকা শীতের আমেজ চলে এসেছে। লোকটার বয়স 60 থেকে 70-এর মধ্যেই হবে। ওই ব্যক্তি আমাকে নমস্কার জানিয়ে বলল, নমস্কার, কোথায় যাবেন আপনি? আমিও নমস্কার জানিয়ে বললাম, ছড়রা, বেগুনকোদর থেকে 50 কিলোমিটার দূর, ওখানেই আমার বাড়ি। তা আপনি যাবেন কোথায়? আমি আর কোথায় যাব, রাস্তা তো একটাই। এই কথা বলে লোকটি যে দিক দিয়ে এসেছিল সেই পথেই ফিরে গেল। লোকটির এই কথা আমার উদ্বিগ্নতা আরো বাড়িয়ে দিল। লোকটি কি পাগল নাকি, না আমার সাথে রসিকতা করছিল, কিছুই বুঝতে পারলাম না। শুধু বসে না থেকে
আমিও কামরার মধ্যে পায়চারি শুরু করলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা অদ্ভুত ধরনের বিড়াল। বিড়ালটার গায়ের রং ঘোর কালো, চোখ টকটকে লাল, লেজটি খাড়াভাবে উপরের দিকে উঠে গেছে। এই ফাঁকা ট্রেনের কামরায় এমন একটি বিড়াল দেখে আমি বেশ ঘাবড়ে গেলাম। তারপর পুনরায় আবার নিজের সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরই মনে হলো ট্রেনটি হঠাৎ একটা বাঁক নিল, কিন্তু আমার বাড়ি যাওয়ার পথে কোনো বাঁক তো পড়ে না। সিধা নাক বরাবর যেতে হয় বেগুনকুদর স্টেশন থেকে। তাই আমি ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়ালাম, আর তাতে আমি যা দেখলাম তা কোনো কালেই ভোলবার নয়। বাইরে তাকাতেই দেখি কিছু অশরীরীর দল, যাদের চোখগুলো আগুনের ভাটার মতন লাল টকটকে হয়ে জ্বলছে। পায়ে পাতার বদলে রয়েছে হাতের তালু। আমি বাকরুদ্ধভাবে চুপচাপ সিটে বসে ঠাকুর দেবতার নাম স্মরণ করতে লাগলাম। আমি কি দেখছি কিন্তু কোনো প্রকারে মনোসংযোগ করতে পারলাম না। এমনই এক পরিস্থিতিতে হঠাৎ ট্রেনটি গেল থেমে, আর ট্রেনের সব আলো বন্ধ হয়ে একটা ঘুটঘুটে অন্ধকার কামরার ভিতর বাসা বাঁধল। সেই পরিবেশ যেন ভয়ঙ্করতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এমন সময় আবার ওই ব্যক্তির গলার আওয়াজ পাওয়া গেল। গম্ভীরভাবে তিনি বললেন, কে মশাই, ভয় পাচ্ছেন বুঝি? না না, ভয়ের কোনো কারণ নেই। ব্যাস, ক্রমেই আমি নিস্তেজ হয়ে আরো নিস্তেজ আর একটা জড় বস্তুতে পরিণত হলাম। গলার আর্তনাদ ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। আমার চেতনা যেন দূরের কোনো এক নাম না জানা দেশে পাড়ি দিল। আমি সেখানেই রয়ে গেলাম সেই রাতের জন্য। আমার বাড়ি যাওয়া আর হলো না। পরদিন সকালে যখন আমার ঘুমটা ভাঙল, তখন আমি বুঝতে পারলাম আমি একটি দড়ির খাটের উপর শুয়ে আছি। আমার চারপাশে রয়েছে অনেক মানুষ। আমি ছাড়াও আরও কিছু মানুষজন অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। সেই মুহূর্তের জন্য আমি একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। হতচকিত আমি চারিদিকে দেখতে লাগলাম। তারপর কাঠের খাটের উপর চোখ বন্ধ করে হেলান দিয়ে আমি নিস্তেজ হয়ে বসে থাকলাম। পুরনো কথাগুলো ভাবার চেষ্টা করলাম অনেক। আমার সঙ্গে কি হলো, আর কেনই বা হলো? এসবের উত্তর খুঁজে পাওয়ার আগেই এক বৃদ্ধ ব্যক্তি আমাকে জিজ্ঞেস করল, বাবা, কেমন বোধ করছো এখন? আমি কি উত্তর দেব কিছু বুঝতে না পেরে মৃদু হেসে ঘাড় নাড়লাম। আমার এই ইঙ্গিতের মধ্যে দিয়ে সে বুঝতে পারল আগের থেকে বোধহয় সুস্থ হয়েছি। কিছুক্ষণ পর কৌতূহল দমন করতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমি এখানে এলাম কি করে, আর আপনারাই বা কে? এটা কোন জায়গা? এ সকল প্রশ্নের মধ্যে দিয়ে আমার মনে আবার ভয় সঞ্চয় হতে থাকলো। আমি বুঝে উঠতে পারলাম না এরপর আমার সঙ্গে কি ঘটবে, আর কি করেই বা আমি বাড়ি ফিরব। আমার হাতে তখন কোনো টাকা নেই, পয়সা নেই। মনোবল যেটুকু ছিল সেটুকুও বোধ করি কোথায় যেন উবে গেল। আমার প্রশ্নের উত্তরে যে এই রকম ভয়াবহ কিছু একটা শুনতে হবে সেরকম কোনো সম্ভাবনা আমি কল্পনাও করিনি। যে উত্তরটা এলো সেটা শুনে আমি আরো ভয় পেয়ে গেলাম। মনে হলো স্রষ্টা যেন ধ্বংস করতে উদ্যত হয়েছে। যে ট্রেনটি করে আমি বাড়ি ফিরছিলাম, অন্ধকারের মধ্যে নিজস্ব ট্র্যাক বুঝতে না পারায় পাসিং গেট পেরোনোর পরেই টাল সামলাতে না পেরে ট্রেনটি উল্টে যায়। প্রশাসনিক বিভাগের এবং রেলকর্মীদের তৎপরতার জন্য
আহত মানুষদেরকে সেখান থেকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমি এখানে কি করে? এই প্রশ্ন যেন আমায় কুড়ে কুড়ে খেতে লাগলো। ওই ব্যক্তি আমায় বলল, তুমি ট্রেন থেকে ছিটকে দূরে একটি ঝোপের আড়ালে গিয়ে পড়েছিলে। বোধহয় সেই কারণেই তোমার বেশি আঘাত লাগেনি, কিন্তু তুমি অচেতন হয়ে গিয়েছিলে। আমি আবার শুয়ে থাকা মানুষদের দিকে ইঙ্গিত করে বললাম, এরা এরা কারা? এর উত্তর কিছুই এলো না। লোকটা মৃদু হেসে বলল, তোমারই মতন একই অবস্থা হয়েছিল এদেরও। আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা অক্ষত অবস্থাতেই রয়েছে। সেটিকে বার করে দেখলাম চার্জ প্রায় নেই বললেই চলে। ঘড়িতে সময় সকাল 9:30। কিছু দূরে দাঁড়িয়ে থাকা এক যুবককে আমি ডাকলাম, ভাই এদিকে একটু শুনবে? যুবকটি এসে বলল, বাবু, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? আমি তাকে আমার বাড়ি ফিরে যাওয়ার রাস্তার কথা জিজ্ঞেস করলাম। তৎক্ষণাৎ উত্তর এলো, এই অবস্থায় তোমার বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কথাটি বললেন ওই বৃদ্ধ মানুষটি। বোধ করি আমার স্বাস্থ্যের কথা ভেবেই তিনি এ কথা বলেছেন। আমিও রাজি হয়ে গেলাম, তার মুখের কথা কাটলাম না। ঠিক সন্ধ্যের সময় তখন আমি বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছি। তখন আমাকে আর কেউ বাধা দিল না। তবে বাড়ি ফেরার জন্য তখন আর কাউকে পথ জিজ্ঞেস করতে হলো না, কারণ আমি সকালেই খোঁজ খবর নিয়েছি। তাই হাসপাতাল থেকে বেরিয়ে আবার স্টেশনে এসে বসলাম। ঘড়িতে সময় তখন সন্ধে 6টা। অন্ধকারে চারিদিক ছেয়ে গেছে। স্টেশনের লাইট টিমটিম করে জ্বলছে। দূরের গাছপালাগুলো যেন ঠায় দাঁড়িয়ে কারোর অপেক্ষা করছে। সময়ের সঙ্গে সঙ্গে অন্ধকার আরো গভীর হতে লাগলো, কিন্তু ট্রেন এলো না। তাই ভাবলাম মিনিট কতক দাঁড়িয়ে যাই। যদি ট্রেন না আসে তাহলে ওই গ্রামে ফিরে যাব। নির্লজ্জের মতোই না হয় আজকের রাতের আশ্রয়টাও চেয়ে নেব। রাস্তা তো প্রায় চিনেই ফেলেছি। অন্ধকারের মধ্যে দিব্যি হাঁটতে পারব। খানিক অপেক্ষার পরে যখন দেখলাম ট্রেনটি আর এলো না, তখন আমি স্টেশন ছেড়ে স্টেশনের নিচের অংশের একটি ছোট্ট কালভার্ট পেরিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। তখন আমার বিপরীত পাশেই হঠাৎ দেখতে পেলাম সেই ব্যক্তিটিকে, যার সঙ্গে আমার দেখা হয়েছিল ওই ট্রেনে বাড়ি ফেরার পথে গতকাল রাত্রে। লোকটিকে দেখে আমি চমকে গেলাম। আমি যেন আমার বাক শক্তি হারিয়ে ফেলেছি। মৃদু হেসে নমস্কার জানিয়ে লোকটি ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, নমস্কার। কি মশাই, আমাকে দেখে বুঝে ভয় পেলেন? হ্যাঁ, আমি আবারও চলে এসেছি আপনার কাছে। আপনার জন্য মন আমার ব্যাকুল হয়ে পড়েছিল। আপনার সঙ্গে দেখা না করলে বোধহয় আজকের খাবার আমার হজম হতো না। কি উত্তর দেব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। তাই নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। উনি আবারও বলে চললেন, কে হলো? দেখে বুঝি ভয় পেলেন? তা না, ভয় পাওয়ার কিছু নেই। আমি কোনো ক্ষতি করব না। কি উত্তর দেব কিছু বুঝতে না পেরে একটা ভয় ভীতিতে জর্জরিত কণ্ঠে আমি বলে উঠলাম, না না, ভয় পাবো কেন? এই তো আমি 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 তো এই পথেই যাচ্ছিলাম। ট্রেন ধরার জন্য এসেছিলাম। ট্রেনটা পেলাম না, তাই বাড়ি ফিরে যাচ্ছি। এতে অসুবিধের কি আছে? তা আপনি এখন এখানে কি করছেন? আপনি কেনই বা এসেছেন এখানে? লোকটাকে দেখে আমার কেমন যেন লাগলো। লোকটা আমার দিকে চেয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখ যেন একটা মরা মানুষের চোখের মতোই একেবারে স্থির। তার শরীরে যেন রক্তের কোনো চিহ্ন নেই।
তার বদলে দেখলে মনে হয় যেন তার শরীরে কেউ কাঁচা হলুদ বেটে একেবারে হলদেটে করে দিয়েছে। তার সঙ্গে একটা উগ্র পচা দুর্গন্ধ যেন আশেপাশের বাতাসকে একেবারে বিষাক্ত করে তুলেছে। ভীত সন্ত্রস্ত হয়ে আমি চোখ বন্ধ করলাম। তারপর কিছু যেন একটা খারাপ উপস্থিতি টের পেয়ে আমি অন্ধকারের মধ্যে ছুট লাগালাম। জল কাদা ঝোপঝাড় কিচ্ছু না দেখে অন্ধকারের মধ্যে আমি কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে না পেরে এক উদ্ভ্রান্তের মতন আমি ছুটতে লাগলাম। আমি ছুটছি আরো জোরে ছুটে চলেছি। হঠাৎ একটা সময় আমি আর পারলাম না, আমাকে দাঁড়িয়ে পড়তে হলো। বোধ করি আমাকে পিছন থেকে কেউ যেন টেনে ধরল। সেই বিপরীতমুখী বলের কারণে আমাকে বাধ্য হয়েই থমকে যেতে হলো। তারপর এক সময় ধীরে ধীরে পিছন ফিরে দেখলাম সেই ব্যক্তিটি আমাকে ধরে আছে। আমি চিৎকার করে প্রতিবাদের সুরে কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ভয়ে আমার গলা শুকিয়ে গেছিল। তবুও আমি বলার চেষ্টা করলাম, কেন কেন আপনি আমার সঙ্গে এই ছলনা করছেন? আপনি কি চান তা বলুন। খানিকক্ষণের মধ্যেই চারিদিক যেন কুয়াশায় ঢেকে গেল। মনে হলো পাশের ঝোপঝাড় এবং গাছগুলির ভেতর থেকে কয়েকটা লাল আলোর বিন্দু টিম টিম করে জ্বলছে, আর চারিদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে একটা কর্কশ কণ্ঠে বিশ্রী হাসির আওয়াজ। আমি চলে এসেছি, আমি চলে এসেছি আপনার কাছে। আমি আমি আবারও এসেছি আপনার সাথে দেখা করার জন্য। এই সমস্ত কিছুকে ত্যাগ করে আমি চেষ্টা করলাম ছুটে যাবার। তারপর সর্বশরীরের শক্তি সঞ্চয় করে আমি আবার ছুটতে লাগলাম। খানিক এগিয়েই আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। সারা শরীর কাদায় ভরে গেছে আমার। উঠেই চারপাশে হাত পা নাড়তেই আমি দেখলাম আমি একটা বাঁধানো পুকুর পাড়ে চলে এসেছি। সেখানে আগুন জ্বলছে। আগুনের অস্পষ্ট আভাতে পুকুরের বাঁধানো ঘাটটি মোটামুটি দেখা যাচ্ছিল। আমি ঘাটে নেমে হাত মুখ ধুয়ে আগুনটার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সেখানেও একটি বয়স্ক মানুষ মুখে ঢাকা দিয়ে বসে আছে আগুনের ধারে। দেখে মনে হলো তার বয়স ওই 60 কি 70 হবে। আমি জিজ্ঞেস করলাম, এটা এটা কোন গ্রাম বলতে পারেন? আমার কথা শুনে ব্যক্তিটি ঘুরে তাকালো। আমি চমকে উঠলাম সেই মানুষটিকে দেখে। আমি নিঃশ্বাস ত্যাগ না করেই এক ছুটে সেখান থেকে চলে এলাম। ছুটতে ছুটতে অন্ধকারের মধ্যে একটি বড় দোতলা বাড়ি দেখতে পেলাম। তারপর সেই বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালাম। ভীত সন্ত্রস্ত আমি জ্ঞানবোধহীনভাবে দরজায় কড়া ঘাত করে চিৎকার করতে করতে বললাম, বাড়িতে কেউ আছেন কি? আমাকে সাহায্য করার মতন কেউ আছেন এখানে? শুনতে পাচ্ছেন? বাড়ির ভেতর কেউ থাকলে আসবেন দয়া করে। বাড়ির ভেতর থেকে কোনো শব্দই আসলো না। হঠাৎ একটা দমকা হাওয়ায় দরজাটি খুলে গেল। আমারও মনে হলো যেন হঠাৎ করে আমার পিঠে কেউ মৃদু একটা ধাক্কা দিল, আর সেই ধাক্কাতেই আমি বাড়ির ভিতর প্রবেশ করলাম। দেখলাম বাড়ির ভিতরটি খুব সুন্দরভাবেই সাজানো। ঝাড়বাতি জ্বলছে। টেবিলের উপর বহু রকমের ফলমূল এবং ভালো ভালো খাবার সাজানো রয়েছে। তবে আমার মনের ভেতর একটা ভয় তখনও যেন কাজ করে চলেছে। ভয়ে ভয়ে আমি বাড়ির ভেতরটা ঘুরতে লাগলাম। উত্তর দিকের একটা ঘরে দেখলাম আলো জ্বলছে আর নিভছে। মনে হলো যেন ওই ঘরের মধ্যেই বাড়ির কর্তা রয়েছেন। আমি এগিয়ে গেলাম ঘরের দরজার সামনে। তারপর বাইরে থেকেই বললাম, আসতে পারি ভিতরে?
কোনো উত্তর না পেয়ে কেউ আছে কিনা দেখার জন্য আমি ঘরটার ভেতর ঢুকে গেলাম। আর ঘরের ভিতর ঢুকতেই পিছনের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপর চারিদিক একেবারে অন্ধকার। আমার চোখ গিয়ে পড়ল ঘরের মাঝখানে থাকা একটা চৌকির উপর। সেখানে বসে রয়েছে সেই বৃদ্ধ, যে এতক্ষণ ধরে আমার পিছু নিয়ে আমায় তাড়িয়ে বেড়াচ্ছে, আর যার কারণে আমার চাইলেও আর বাড়ি ফেরা হচ্ছে না। হঠাৎ বৃদ্ধ লোকটি কোনো কথা না বলে বিকটভাবে যেন হেসে উঠল। ভীত কণ্ঠে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি কি চান? আমার কথার কোনো উত্তর না দিয়ে সে হেসেই চলল। তারপর হঠাৎ করেই তার হাসির শব্দটা কোথায় যেন উধাও হয়ে গেল, সঙ্গে সেই বৃদ্ধ মানুষটিও। আমি আর তাকে আমার সামনে দেখতে পেলাম না। এর আগে কখনো আমি কোনো কিছুতে এতটা ভয় পাইনি, কিন্তু তখন আমার মনের ভেতর অনুভূতি বলতে কেবলমাত্র ভয় নামক শব্দটি বাসা বেঁধেছে। কি করব বুঝতে না পেরে আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। তারপর এক সময় আপনা থেকেই ঘরের দরজাটা খুলে গেল। কুয়াশাচ্ছন্ন অন্ধকারের রাত্রিতে ওই বাড়ি থেকে আমি বেরিয়ে এলাম। বাড়ির সামনে এসে দেখি সেই মানুষটি সেখানেও ভয়াবহ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে? এত ভয় পাওয়ার কি আছে? আপনি আপনি এত ঘামছেন কেন? আসুন আসুন, বাড়ির ভিতরে আসুন। তা হঠাৎ আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন কেন? হ্যাঁ, এই বলে সে আমার হাত ধরে আমাকে সেই বাড়িতে নিয়ে এলো। আমাকে অবাক করে দিয়ে সেই মানুষটা আমায় রাতের খাবার সাধল। ওদিকে খিদেও পেয়েছে প্রচণ্ড। ভয়ে বুক ঢিপ ঢিপ করলেও পেটের খিদেতে আমি সেই খাবার ফেরাতে পারলাম না। যা মুখে রুচল তাই খেলাম। খাওয়ার সময় দুজনের মুখে কোনো কথা নেই। খাওয়া হলে এক সময় হঠাৎ তিনি বললেন, আমার ঘরে চলে আসবেন আর একটু পরে। হ্যাঁ, কথাটা বলেই তিনি চলে গেলেন। আমি হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে ভাবছি, ওই ব্যক্তি সত্যি কি মানুষ নাকি নাকি কোনো অশরীরী? কথাটা ভাবতে ভাবতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। আমি মনে সাহস সঞ্চয় করতে করতে এগিয়ে চললাম উত্তরের ঘরটির দিকে। মনে মনে আমি স্থির করেছি, এবার ওই ব্যক্তিটিকে আমি জাপটে ধরব। সে যদি মানুষ হয়ে থাকে তাহলে তার এই বদমাইশিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। মনে মনে প্রস্তুতি নিয়ে আমি ঘরের ভিতর গিয়ে ঢুকলাম। বৃদ্ধ লোকটি যথাস্থানে উপস্থিত ছিল। তিনি উঠে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। আর তখনই আমি তাকে জাপটে ধরব বলে তার উপর ঝাঁপিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘরের আলোটা গেল নিভে। অন্ধকারে আমি চারিদিক দেখতে থাকলাম, কিন্তু তাকে খুঁজে পেলাম না। এক সময় আমার নাকে সেই আষ্টে বিদঘুটে গন্ধটা ভেসে এলো, আর শুনতে পেলাম মেঝের উপর একটা পায়ে চলার শব্দ হচ্ছে। পায়ের শব্দ অনুসরণ করে আমি তার পিছু নিলাম। চলার শব্দর গতি যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। দুজনে ছুটতে লাগলাম অন্ধকারের মধ্যে। ছুটতে ছুটতে একসময় অন্ধকারের মধ্যেও আন্দাজে বুঝতে পারলাম এটা বাড়ির পিছনের দিক। পিছনের গেটের পাশে দেবদারু গাছের ফাঁক দিয়ে একটা সুড়ঙ্গ মতো নেমে গেছে। বোধ করি সেই পথেই সে নেমেছে, কিন্তু সে আমাকে দেখে পালাচ্ছে কেন? মনের ভেতর ভয়, কৌতূহল আর রাগ নিয়ে আমি তার পায়ের শব্দকে অনুসরণ করলাম। আমি সন্তর্পণে সিঁড়ি বরাবর সুড়ঙ্গ বেয়ে নিচে নেমে এলাম। এতটাই অন্ধকার যে
কোনো কিছুই ঠাহর করা যাচ্ছিল না। তারপর সেই বৃদ্ধর পায়ে চলার শব্দ যেন ক্রমেই মিলিয়ে গেল। এক সময় পুরো নিস্তব্ধতা জেঁকে বসল ভেতরের অন্ধকার সুড়ঙ্গে। নিজের হৃৎস্পন্দনের শব্দ যেন প্রতিফলিত হয়ে নিজের কানেই বারবার ফিরে আসছে। অন্ধকারে পথ আমি হারিয়ে ফেলেছি। নিঃসঙ্গ আমি ব্যাকুল মনে সিঁড়িতে বসে পড়লাম। দুঃখে কষ্টে আমার বুক ফেটে রক্ত বেরিয়ে আসতে চাইল। আমার বাড়ি, আমার অফিস, আমার পরিবার, সব কিছুর থেকে দূরে এক এক অজানা পৃথিবীতে চলে এসেছি আমি। এবার আমি বাড়ি ফিরব কিভাবে? হঠাৎ অন্ধকারের মধ্যে একজোড়া লাল চোখ জ্বলে উঠল দপ করে। আমি বুঝলাম সেখান থেকে বেরোবার আর কোনো পথ নেই। শুনলেন বেগুন কোদরে শেষ রাত। আমাদের উপস্থাপনার গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে আর এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আর দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আগামী দিনে আমরা পরিবেশন করতে চলেছি আরও রোমহর্ষক একগুচ্ছ কাহিনী। আসছি আবার নতুন কোনো গল্পের সঙ্গে আগামী এপিসোডে।